সঞ্চিতা চক্রবর্তীর লেখা গল্প মিতুল। মা, আমি মিলন কাকুর দোকান থেকে একটা চিপসের প্যাকেট কিনে আনি। ঘরের কাজে ব্যস্ত অনিমা মিতুলের কথায় কান না দিয়েই বলে, অনেক বেলা হয়েছে মা, এক্ষুনি চান করে ভাত খাবে, এখন আর চিপস খেতে হবে না। যাই না মা, একটিবার, সকাল থেকে অনেকক্ষণ পড়েছি, এখন একটু চিপস খেতে খেতে কার্টুনটা দেখি, তারপর চান করে ভাত খাবো। মেয়ের আবদারে আর না করে না অনিমা। ব্যাগ থেকে 10 টাকা বের করে ওর হাতে দিয়ে বলে, দৌড়ে গিয়ে নিয়ে এক্ষুনি বাড়ি ঢুকে যাবি। মিতুল হাসি মুখে হ্যাঁ বলে লাফাতে লাফাতে ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামতে থাকে। অনিমা ভেজানো কাপড় চোপড়গুলো নিয়ে বাথরুমে কাচতে বসে। সমীরনের কলারের ময়লাটা তুলতে তুলতে ভাবে, মানুষটাকে এবার বলতে হবে সব সময় এত হালকা রঙের জামা না পরতে। কলারের ময়লা তুলতে ওর খুব কষ্ট হচ্ছে কদিন ধরে। 3টে শার্ট আর মিতুলের স্কুল ইউনিফর্ম কেচে বারান্দায় জামাগুলো মেলতে এসে মনে পড়ে মেয়ের কথা। বালতিতে ভেজা জামাগুলো রেখেই আধ ভেজা নাইটিটার উপর হাউস কোটটা জড়িয়ে দরজা টেনে অনিমা নিচে নেমে আসে। নির্ঘাত নিচে বাচ্চাগুলোর সঙ্গে খেলা জুড়েছে। ক্লাস 4-এ উঠে গেল, এখনও আসা যাওয়ার পথে কোনো বাচ্চা খেলছে দেখলে সব ভুলে খেলায় মেতে যায়। মনে মনে ভাবে, আজ ওপরে নিয়ে এসে দুঘাত দিতে হবে। এত করে বলে দিল তাড়াতাড়ি চলে আসার কথা, মেয়ে সেদিকে হুঁশ থাকলে তো। নিচে নেমে রন আর টুবলুকে ক্রিকেট খেলতে দেখে সেখানে মিতুলকে না পেয়ে অনিমা মিলনের দোকানের দিকে রওনা দেয়। মিলনের দোকান বন্ধ। এবার অনিমার কপালে চিন্তার ভাঁজ পড়ে, মেয়েটা গেল কোথায়? কমপ্লেক্সে ঢুকে রনদের জিজ্ঞেস করে, মিতুলকে দেখেছিস? তারা মাথা নাড়ে দেখেনি। অনিমা কি মনে হতে আবার ফ্ল্যাটের দিকে রওনা দেয়, যদি মেয়েটা বাড়ি ফেরে। ওকে দেখতে না পেয়ে বুকের ভেতরটা এবার কেঁপে ওঠে। একতলার ফ্ল্যাটে গিয়ে জোরে জোরে বেল টিপতে থাকে। দরজা খুলে সুরঞ্জনা বেরিয়ে আসে। কৌতূহলী দৃষ্টিতে বলে, কি হয়েছে অনিমাদি? গলা থেকে কোনো মতে শব্দ বের করে অনিমা বলে, মিতুলকে খুঁজে পাচ্ছি না। কয়েক মিনিটের মধ্যে কমপ্লেক্সে খবর রটে যায় মিতুলকে পাওয়া যাচ্ছে না। অনিমা কাঁপা কাঁপা গলায় সমীরনকে অফিসে ফোন করে বলে, মেয়েটাকে খুঁজে পাচ্ছি না গো। পাশের বিল্ডিংয়ে পালগিন্নি বলেন, দাঁড়াও তো, আমি মিলনকে একবার ফোন করে দেখি ও কখন দোকান বন্ধ করেছে। উনি মিলনকে ফোন লাগান। সে জানায় মাল তুলতে বড় বাজারে এসেছে মাসিমা। পালগিন্নি আবার জিজ্ঞেস করেন, আজ সকালে দোকান খুলেছিলি? খুলেছিলাম। কখন বন্ধ করলি? 12টায় বন্ধ করে চান খাওয়া দাওয়া করে মাল নিতে বেরিয়েছি। ঘড়ির কাঁটা তখন 2:30 ছুঁই ছুঁই। সুরঞ্জনা অনিমাকে জিজ্ঞেস করে, মেয়েকে কটায় পাঠিয়েছিলে দোকানে? 12:30 নাগাদ গো। সুরঞ্জনার বর শিফটিং ডিউটি সেরে বাড়ি ফিরে ফ্ল্যাটে ভিড় দেখে জানতে চায়, কি হয়েছে? অনিমা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, 2.5-3 ঘন্টা হতে চলল দাদা, মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। অর্ণব অর্থাৎ সুরঞ্জনার বর বলে, সমীরনদাকে কল করেছো বৌদি? করেছি দাদা। এর মধ্যে হন্তদন্ত হয়ে সমীরন ফেরে। নিজের ফ্ল্যাটে ঢোকার আগে অর্ণবদের ফ্ল্যাটে অত ভিড় দেখে বোঝে অনিমা ওখানেই আছে। ওকে দেখে অনিমা নিজেকে সামলাতে পারে না। বলে, মেয়েটার কি হলো গো, কোথাও খুঁজে পাচ্ছি না। এতক্ষণ হয়ে গেল, আমার মেয়েটার কি সর্বনাশ হলো কি জানি। অর্ণব সমীরনকে বলে, দেরি করবেন না দাদা, চলুন আমরা বরং থানায় যাই। আশপাশের ফ্ল্যাট থেকে ততক্ষণে অনেকে এসে জমা হয়েছে। তারা বলে, থানায় যাওয়ার আগে চলো সবাই মিলে বরং কমপ্লেক্সটা একবার তন্ন তন্ন করে খুঁজে দেখি। ওদের সঙ্গে খুঁজে দেখতে যাবে বলে উঠে দাঁড়াতেই অনিমা মেঝেতে লুটিয়ে পড়ে। পালগিন্নি সমীরনকে বলে, তোমরা এগোও, এদিকটা আমি সামলে নিচ্ছি। বাকিরা মিলে পুরো জায়গাটা ঘুরে দেখতে থাকে। মেয়ের নাম ধরে ডাকাডাকি শুরু হয়ে যায়। যে সমস্ত ফ্ল্যাটের লোকেরা জানতো না খবরটা, তারাও বেরিয়ে আসে। কমপ্লেক্সের দারোয়ান শিবশরণ, বাইরের লটারির দোকানের ভোলা, এমনকি ভোলার দোকানে শুয়ে থাকা বোবা কানাই ও ওদের দলে জোটে। প্রায় 1.25 ঘন্টা অত বড় জায়গাটা তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন মিতুলের আর কোনো খোঁজ পাওয়া যায় না, তখন সমীরন ডুকরে কেঁদে ওঠে।
ভোলা এগিয়ে এসে বলে, আর দেরি করা ঠিক হবে না দাদা, অনেকটা সময় চলে গেছে, প্রায় 4:30 বাজে, চলুন থানায় যাই। অতগুলো মানুষকে একসাথে আসতে দেখে থানার অফিসার নড়ে চড়ে বসেন। এদের মধ্যে অর্ণব এগিয়ে এসে অফিসারকে বলে, স্যার, যা করবেন তাড়াতাড়ি করুন, মেয়েটাকে আমাদের খুঁজে বার করে দিন, আমরাও আছি আপনাদের সাথে। পালবাবু বলেন, চলুন স্যার, আর সময় নষ্ট করা যাবে না। অফিসার মিস্টার দাস বলেন, সেটা আমি জানি, কিন্তু আমাকে প্রথম থেকে ঘটনাটা বলবে যে সেই মিতুলের মা কোথায়? অজ্ঞান হয়ে গেছে স্যার। মিস্টার দাস বলেন, তাহলে চলুন আপনাদের কমপ্লেক্সেই যাই, ওনার সাথে কথা বলাটা ভীষণ জরুরি। সুরঞ্জনার ফ্ল্যাটে তখন বিধ্বস্ত অনিমার জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু কেঁদে কেঁদে ততক্ষণে তার চোখ মুখ ফুলে গেছে। অফিসার ঢুকে ওর সামনে বসে বলেন, শেষ কখন দেখেছিলেন মেয়েকে? অনিমা বলে, মেয়ে মিলনের দোকানে চিপস আনতে যাবে বলে বেরিয়েছিল, 8 ঘন্টা 40 মিনিট লেগেছে আমার জামা কাপড় কাচতে, তারপর ও না ফেরায় খুঁজতে আমি নিচে নেমে আসি, কিন্তু আর খুঁজে পাইনি স্যার। মিলনের দোকানে গেছিলেন? দোকান বন্ধ ছিল স্যার। পালগিন্নি যোগ করেন পাশ থেকে, ওকে ফোন করেছিলাম, ও বলেছে 12টা নাগাদ দোকান বন্ধ করে চান খাওয়া দাওয়া করে ও বড় বাজারে মাল তুলতে গেছে। দাস ঘড়িতে দেখে বিকেল 5:30। ফ্ল্যাট থেকে নেমে এসে দেখেন 2-4টে বাচ্চা ছেলে ক্রিকেট ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। কমপ্লেক্সের গেটের সামনে এসে ভোলার দিকে তাকিয়ে বলে, তুমি তো দোকানে ছিলে, মেয়েটাকে দেখোনি? আমি খেয়াল করিনি স্যার, টিভিতে একটা গানের প্রোগ্রাম হচ্ছিল, রিপিট টেলিকাস্ট, ওটাই দেখছিলাম। দাসবাবু আবার ফিরে এসে বাচ্চাগুলোকে ডাকেন, তোরা কখন থেকে আছিস রে এখানে? অনেকক্ষণ স্যার। মিতুলের মা আমাদের জিজ্ঞেস করেছিল দেখেছি কি না। তোরা কি প্রথম থেকে এই জায়গাটাতেই খেলছিস? টুবলু বলে, না, আমরা আগে লুকোচুরি খেলছিলাম, তারপর রন ব্যাট নিয়ে আসে, আমরা ক্রিকেট খেলা শুরু করি। দাস তার সঙ্গী সাথীদের নির্দেশ দেন, ভালো করে জায়গাটা একবার খুঁজে দেখো তো। সন্ধে নেমে আসে, রাত বাড়ার সাথে সাথে উৎকণ্ঠার পারদও চড়তে থাকে। ততক্ষণে কমপ্লেক্সের অন্য সবাই অফিস থেকে ফিরে এসেছে, আশপাশের দোকানদারেরও সবাই জেনে গেছে। ঘটনার আকস্মিকতায় সবাই হতবাক। কেষ্টপুরের এই নিতান্ত মধ্যবিত্ত কমপ্লেক্সটাই যে এমন একটা কাণ্ড হতে পারে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। ভোলার আজকে আর দোকান খোলা রাখতে ইচ্ছে করল না। ছোট্ট মেয়েটাকে চেনে, স্কুলে যাতায়াতের পথে হাট নাড়ত ওকে দেখে, মনটা খুবই খারাপ লাগছে। কানাইকে বলে ইশারায় বাইরে টেবিল দুটো তুলে দিতে। টেবিল তুলে কানাই দোকানের পিছনে রেখে দেওয়া ওর পুরনো তোষকটা আনতে যায়। হঠাৎ ওর অস্পষ্ট গোঙানির আওয়াজ আর উত্তেজিত ভঙ্গি দেখে ভোলা ইশারায় জানতে চায় কি হয়েছে। কানাই ছুটে গিয়ে দোকানের পিছন থেকে এক পাটি ছোট চটি হাতে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করে। চকিতে ভোলার মনে পড়ে বাচ্চা মেয়েটার পায়ে এই চটিটাই সে দেখেছিল। দোকান খোলা রেখে ভোলা কানাইকে নিয়ে ছুটতে ছুটতে কমপ্লেক্সে ঢুকে চিৎকার জুড়ে দেয়। সমীরণ মেয়ের চটিটা দেখে অসহায়ের মতো অনিমার দিকে তাকায়। ভোলার থেকে চটিটা উদ্ধারের জায়গা জানতে পেরে কমপ্লেক্সের ছেলের দল ওর দোকানের পিছনের জায়গাটা ভালো করে খুঁজতে ছুটে যায়। দোকানের পিছনটা ঝোপঝাড়ে ভরা থাকে, পিছনে একটা মজা খাল আছে, কিন্তু খাল অবধি গিয়েও ওরা তেমন কিছু খুঁজে পেল না। ততক্ষণে অর্ণব মিস্টার দাসকে চটি উদ্ধারের কথা জানিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দাস বেশ কয়েকজন পুলিশ আর একটা কুকুর নিয়ে এসে হাজির হলো। কুকুরটা চটিটাকে কিছুক্ষণ শুঁকল, তারপর সামনে রাস্তাটা জুড়ে একবার মিলনের দোকান অবধি, একবার সামনে টোটো স্ট্যান্ড অবধি দৌড়ে আবার ফিরে এসে চটিটা শুঁকতে লাগলো। দাসবাবু তার ছায়াসঙ্গী নির্মলকে বললেন, মেয়েটাকে বের করতে হবে নির্মল, বুঝেছ? ওইটুকুন একটা মেয়ে ভরা দুপুরবেলা কর্পূরের মতো একেবারে উড়ে যায় কি করে? নির্মল উত্তর দেয়, মেয়ে স্যার, ওইটুকুনি হোক বা 72 বুড়ি, কিছু কি ফারাক ঘটে? দাস একটা দীর্ঘশ্বাস ফেলে নির্মলকে বলে, জিমিকে দিয়ে আর একবার চেষ্টা করো। নির্মল কুকুরটাকে নিয়ে ভোলার দোকানের পিছনে যেখান থেকে চটিটা পাওয়া গিয়েছিল ওখানে যায়। দাসবাবু কমপ্লেক্সের জটলার দিকে এগোতে গিয়ে দেখেন ছেলে দুটো শুকনো মুখে ওই 7:30-8টাতেও দাঁড়িয়ে আছে। ওদের কাছে গিয়ে বলেন, কোন ক্লাসে পড়িস? টুবলু গম্ভীর মুখে উত্তর দেয়, 11-এ। মনটা খারাপ করছে না রে? এবার রনও বলে,
ঠিক মন খারাপ নয়, দেখছি কি করে ইনভেস্টিগেশন হচ্ছে। দাস বলেন, ওটা আমার মগজের ভিতরে চলছে, বাকিটা যা দেখছিস ওটা শুধুই বহিরঙ্গ। মগজাস্ত্র শুনেছিস কোনোদিন? ওরা মাথা নাড়ে। তোরা শুধুই ভিডিও দেখবি, মোবাইল ঘাঁটবি, পড়বি কখন? দাস সমীরণদের ফ্ল্যাটে আর একবার যাওয়ার জন্য পা বাড়ান। অনিমা থেকে জানার চেষ্টা করতে থাকেন ওদের কোনো পারিবারিক শত্রু আছে কিনা, সমীরণের কাজের জায়গায় কোনো গোলমাল পেকেছে কিনা। অনিমা হাত জোর করে অনুরোধ করে, স্যার আমার মেয়েটাকে বার করে দিন খুঁজে। দাসের নিজেকে বড় অসহায় লাগতে থাকে। নিজের মেয়ে পুপলির মুখটা মনে পড়ে। অনিমার মাথায় হাত দিয়ে বলেন, আমি সব রকমভাবে চেষ্টা করব মা। এদিকে ঘড়ির কাঁটা 8:30 ছুঁতে চলেছে। সুরঞ্জনা ওদের একতলার ফ্ল্যাটের বারান্দায় এসে দাঁড়ায়। মেয়েটা টিউশন থেকে ফেরার সময় হয়ে এসেছে। অনিমাদের ফ্ল্যাটে কথা বলে দাসবাবু দরজার দিকে এগোবেন, এই সময় নিচে শোরগোল ওঠে। ওপরের বারান্দা থেকে উঁকি মেরে দেখেন জিমি খুব জোরে চেঁচাচ্ছে। নির্মল ওপরে তাকিয়ে বলে, স্যার জিমি খুব এক্সাইটেড হয়ে গেছে হঠাৎ। অভ্যস্ত চোখে দাসবাবু বোঝেন কুকুরটা কিছু একটা আন্দাজ করতে পারছে। ঈষৎ ভারী চেহারাটা নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে নিচে নেমে আসেন দাসবাবু। নির্মলের হাত থেকে জিমিকে সরিয়ে নেন, পিঠে চাপড় মেরে ওকে শান্ত করার চেষ্টা করেন। নির্মল বলে, ঠিকই ছিল স্যার, ওই ছেলে দুটো বিস্কুটের প্যাকেট দিতে গেছে আর তারপরেই এত খেপে উঠেছে। তারপর টুবলুদের দিকে ফিরে বলে, সবাইকে রাস্তার লালু ভুলু নেড়ি মনে করিস? দেখ তো এবার একে সামলাই কি করে। দাস ভুরু কুঁচকে বলে, জিমিকে ছেড়ে দাও নির্মল। নির্মল অবাক চোখে দাসের দিকে তাকাতে গিয়ে দেখে চোয়াল শক্ত হয়ে গেছে স্যারের। এই লক্ষণ হচ্ছে না। হাত আলগা করতেই পুরো কমপ্লেক্স জুড়ে ছুটতে শুরু করে জিমি। দাস চিৎকার করে বলেন, নির্মল জিমির দিকে খেয়াল রাখো। জিমির ওই মূর্তি দেখে ভোলা কানাই দেওয়ালের সঙ্গে সেঁটে দাঁড়িয়ে আছে। দাসবাবু মুহূর্তের মধ্যে বুঝে নেন কি করতে হবে। শিবশরণকে লক্ষ্য করে বলেন, কমপ্লেক্সের বড় গেট বন্ধ করো। আবাসনের বারান্দাগুলো থেকে কৌতূহলী চোখের ভিড়। জটলাটাও একদম চুপ হয়ে গেছে। জিমি আবার ফিরে এসে মিতুলের চটিটা শোঁকে। তারপর বাঘের মতো তেড়ে যায় ওই জটলাটার দিকে। অর্ণবরা অবাক হয়ে দেখে জিমি ফ্ল্যাটের গেটের দিকে তাকিয়ে চেঁচাচ্ছে। দাসবাবু নির্মলকে ইশারা করায় নির্মল গিয়ে জিমির পাশে দাঁড়ায়। ওখানে কিছু একটা আছে স্যার। বলার আগে জিমির বেল্টটা হাতে নিয়ে নেন তিনি। বলেন, চলো কি আছে দেখা যাক। জিমি এক প্রকার টানতে শুরু করে দাসকে। ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের নিচে মিটার ঘরের পাশে সিঁড়ির নিচে থাকা একটা ব্যাট মুখে করে বের করে আনে জিমি। দাস জিমির মুখ থেকে ব্যাটটা নিয়ে চকিতে এসে হাজির হন বাইরে। এটা তোদের না? প্রশ্নটা ছোড়েন রন আর টুবলুর দিকে। সকাল থেকে তো তোদের হাতে আমি এই ব্যাটটা দেখেছি। টুবলু মাথা নাড়ে, বলে, খেলা হয়ে গেলে আমরা ওখানে ব্যাট রেখে দিয়ে বাড়ি যাই। দাস স্থির চোখে তাকিয়ে থাকেন ওদের দিকে। তারপর জিমির বেল্টটা হাত থেকে একটু আলগা করেন। মুহূর্তে জিমি বাঘের মতো ওদের দিকে এগোতে চায়। নির্মল বলে, অপছন্দের জিনিস ওর মুখের সামনে ধরার ফলটা দেখছিস তো? ওরা ভয়ে সাদা হয়ে গেছে ততক্ষণে। এগুলো কি করছেন আপনারা? বাচ্চা মেয়েটাকে রাত 9টা 9:30 বেজে গেল, এখনও খুঁজে পেলেন না, আর কুকুর দিয়ে দুটো বাচ্চা ছেলেকে ভয় দেখাচ্ছেন। ডি ব্লক থেকে এবার নেমে আসে টুবলুর বাবা। বাবাকে দেখে টুবলু ভরসা পেয়ে দৌড়ে তার পিছনে গিয়ে লুকোয়। বলে, দেখো না বাবা, আমি 1 প্যাকেট বিস্কুট ওর সামনে দিয়েছিলাম, তারপর থেকে কুকুরটা আমাকে দেখলেই এরকম করছে। আপনার ছেলে প্রতিদিন ব্যাট বাইরে রেখে ঘরে যায়? অদ্ভুত প্রশ্নে আমতা আমতা করে টুবলুর বাবা। ওরা খেলে কোথায় স্যার? পিছন থেকে উত্তর দেন রনর মা। দিন রাত তো দুজনে এক হয়ে ওই মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে চলে। কতদিন বাদে এই ব্যাট বাড়ি থেকে বেরিয়েছে, একবার ওদের জিজ্ঞেস করুন তো। টুবলুর বাবা ছেলের হাত ধরে বলে, বাড়ি চল, কখন থেকে ডাকছি, বাড়ি যাচ্ছিস না কেন? দাসবাবু এগিয়ে গিয়ে টুবলু আর রনর পথ আটকে দাঁড়ায়। বলেন, কেউ কোথাও যাবেন না এখন। তারপর পিছন ফিরে চলে যান অর্ণবদের কাছে। মিলনকে বলেন, বড় বাজার থেকে কি মাল তুললে আজ? তুলতে পারিনি স্যার, মাঝপথে খবর পেয়ে ফিরে এসেছি। তোমার সাথেই কথা বলবো বলে অপেক্ষা করছিলাম। এতক্ষণ কোথায় ছিলে? আমার বাড়ি এখানে নয় স্যার,
খালপাত ধরে বেশ কিছুটা এগোলে আমার ঘর। ছেলেটার খুব জ্বর, তাই দেরি হলো। হাতে ধরা ব্যাটটা নাড়তে নাড়তেই প্রশ্ন করেন ভোলাকে, কি প্রোগ্রাম দেখছিলে? হালকা আলোয় দেখা যায় ভোলা মিনমিন করে উত্তর দিচ্ছে, আর চোখ কুঁচকে ব্যাটের দিকে দেখছেন দাস। তারপর টুবলুর বাবার হাত থেকে এক ঝটকায় ছেলেকে ছাড়িয়ে নিয়ে এক থাপ্পড় কষান টুবলুর গালে। পাশে দাঁড়িয়ে থাকা রন হতভম্ব হয়ে বলে, এটা কি হলো? দ্বিতীয় থাপ্পড়টা সজোরে এসে পড়ে রনের গালে। দুজনের কলার দুই হাতে চেপে ধরে দাস বলেন, ব্যাটে রক্ত লেগে আছে কেন? নির্মল ছুটে এসে জিমিকে সামলায়। দাস বলেন, নির্মল, জিমিকে ছেড়ে রাখো। ছাড়া পেয়েই জিমি টুবলুদের সামনে এসে উগ্রমূর্তি ধরে। দাস বলেন, নির্মল, জিমি যাই করুক, বাধা দিও না। জিমি ওদের সামনে এগিয়ে এসে প্রায় গায়ের উপর ওঠার চেষ্টা করে। দু একবার হাত দিয়ে সরানোর চেষ্টা করে ওরা। দাস বলেন, ব্যাটে রক্ত কেন বলো? টুবলু মুখ ঢেকে বসে পড়ে। এবার রনর আরও কাছে জিমিকে নিয়ে আসেন দাস। রন এবার টুবলুর দিকে ফিরে চেঁচিয়ে বলে, তোর জন্য হলো সবটা। বললাম বাড়ি থাকি, তুই বললি এখানে থাকবো। রক্তটা কার? দাস হুঙ্কার ছাড়েন। অস্পষ্ট স্বরে উত্তর আসে, মিতুলের। টুবলুর বাবা আঁতকে উঠে বলেন, তোর ব্যাটে মিতুলের রক্ত কি করে আসে? কলার তুলে ধরে টুবলুকে পরপর 3-4টে থাপ্পড় মারলেন দাস। তারপর রনর দিকে ফিরে বললেন, মেয়েটাকে কি একেবারেই নিকেশ করে দিয়েছিস? মাথা নাড়ে রন। মেয়েটা কোথায়? জানি না, উত্তর দেয় রন। পিছন থেকে কনস্টেবল বলে, জিমিকে গায়ের উপর ছেড়ে দিন স্যার, সব অজানা জানা হয়ে যাবে ওদের। জিমি নিজের নাম শুনেই গড়গড় করতে থাকে। দাস ওদের দিকে ফিরে বলেন, এই রকম 3টে আমাদের কাছে রয়েছে, সব কটাকে নিয়ে এসে তোদের উপর ছেড়ে দেব। এখন বল, মেয়েটা কোথায়? টুবলু আঙুল তুলে ওপরের দিকে তাকায়। ছাদে? মাথা নাড়ে রন। কনস্টেবল দুজনের হাতে এই দুটোকে ছেড়ে দাস, নির্মল, অর্ণবরা সবাই দৌড়ায় ডি ব্লকের ছাদের দিকে। বিশাল বড় ছাদের উপর একটু খোঁজাখুঁজি করতেই ট্যাঙ্ক রাখা সিমেন্টের বেদির তলা থেকে বেরোয় হাত পা মুখ বাঁধা মিতুলের রক্তাক্ত অচেতন দেহ। দাসের চোখ ফেটে জল বেরোতে চায় মেয়েটার অবস্থা দেখে। মেয়েটাকে কোলে তুলে অর্ণবের দিকে তাকিয়ে বলেন, এক্ষুনি হসপিটালে যেতে হবে। সমীরণ হেরে যাওয়া ভঙ্গিতে জিজ্ঞেস করে, প্রাণ আছে স্যার? নাড়ি চলছে, তবে খুব ধীরে। দেখুন কত রক্ত। নিচের দিকে দেখান তিনি। নিচে ততক্ষণে রন আর টুবলুকে ঘিরে ধরেছে আবাসনের লোকজন। মার মুখে জনতার হাত থেকে ওদের সরিয়ে দাস থানার দিকে চললেন। মিতুলকে পৌঁছে দেন হাসপাতালে। সুরঞ্জনা বলে, কিন্তু ওরা মিতুলের সাথে এমনটা কেন করলো? কেন করলি এগুলো? কি করেছিল মেয়েটা? বলবি নাকি আবার জিমিকে গায়ে ছাড়বো? সারা রাত দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে। বাইরে জিমির গর্জন শোনা যাচ্ছে তখনও, কিন্তু এরা মুখে কুলু মেটে আছে। পরের দিন সকাল 7:30 নাগাদ হসপিটাল থেকে ফোন আসে মেয়েটার, জ্ঞান ফিরেছে স্যার, আপনারা আসতে পারেন। সারা রাত জেগে বিধ্বস্ত দাস এক মুহূর্ত সময় নষ্ট না করে উপস্থিত হন হাসপাতালে। সেখানে তখনও আবাসনের প্রচুর লোক ভিড় করে আছে। সবাইকে সরিয়ে দাস সোজা মিতুলের সামনে গিয়ে বসেন। ওর মাথায় হাত বুলিয়ে বলেন, কেমন আছো মা? মিতুল ধীরে ধীরে চোখ মেলে। পায়ের কাছে বসে থাকা অনিমার ডুকরে কেঁদে উঠে বলে, দেখুন স্যার, আমার ফুলের মতো মেয়েটাকে মেরে কি হাল করে দিয়েছে। দাস মিতুলের কাছে ঝুঁকে জিজ্ঞেস করে, রন আর টুবলু তোমায় মেরেছিল? ক্ষীণস্বরে মিতুল বলে, হ্যাঁ খুব। বলছিল মেরেই ফেলবো তোকে। দাস আবার বলেন, কেন মা, তোমায় মারলো কেন ওরা? ওরা মোবাইলে খারাপ জিনিস দেখছিল। দাস ভুরু কোঁচকে জিজ্ঞেস করেন, কি খারাপ জিনিস? বাবলি দিদি চান। দাস মুখ তুলে অনিমার দিকে তাকান। অনিমার কাছে বিষয়টা ততক্ষণে স্পষ্ট। দাসকে বলেন, বাবলি অর্ণব বা সুরঞ্জনার মেয়ে স্যার, একতলায় থাকে ওরা। দাস যা বোঝার বুঝে নেন। মিতুলের মাথায় হাত দিয়ে বলেন, তুমি কি করে জানলে যে ওরা এটা দেখছে? আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে ওপর থেকে দেখে ফেলেছিলাম। বলেছিলাম সবাইকে বলে দেব। তোমরা খারাপ কাজ করছো। দাস বলেন, তুমি ঘুমাও মা, বাকিটা আমি দেখছি। থানায় ঢুকে রন আর টুবলুর মোবাইলটা নিয়ে ঘাঁটতে থাকেন। চোখে পড়ে বাথরুমের বাবলির স্নান করার ভিডিওটা। বন্ধ করে অর্ণবকে ফোন করে সবটা জানান।
অর্ণব বলে, আমাদের বাথরুমের জানালার একটা কাঁচ বেশ কিছুদিন আগে হঠাৎ ভেঙে গেছিল স্যার। এবার বুঝতে পারছি কেন ভাঙলো। নির্মল বলে, এই দুটোকে কি করব স্যার? দাস বলেন, আমার হাতে ক্ষমতা থাকলে সত্যি ওই দুটোকে নিজের হাতে নিকেশ করতাম, কিন্তু তা যখন হওয়ার নয়, আইন অনুযায়ী যা যা করার করতে হবে। একটা 10 বছরের বাচ্চা মেয়েকে অন্তত জ্যান্ত উদ্ধার করা গেছে, এটাই শান্তি। বাকিগুলো তো লাশ হয়ে সামনে আসছিল। এবার একটু বিশ্রাম নেব। থানার ফোনটা হঠাৎ বেজে ওঠে আবার। নির্মল তার দিকে তাকিয়ে বলে, বিশ্রাম আর নেওয়া হবে না স্যার। এবার ডাক পড়েছে লেক টাউন থেকে। দাস ওর দিকে তাকিয়ে হেসে বলেন, চলো গাড়ি বের করতে বলো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।